আমার সম্মানিত কৃষক বন্ধু, আপনার ধানটা দেখতে খুব ভালো, কিন্তু ধানের ভেতরটা রয়েছে ফাঁপা। তাই শেষ সময়ে ছোট্ট একটি ভুল করলে কিন্তু আপনার ফলন অনেকাংশে কমে যাবে। আজ আমি দেখাবো যে ধানের শেষ স্প্রে, যেটা ঠিক মতো পরিচর্যা করলে আপনার ধানের ফলন, ধান হবে মোটা এবং দানা হবে ভরপুর। তাই আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে আপনার ধানটি হবে পুষ্ট এবং ওজনদার। কৃষক বন্ধু, এই যে সময়, এই শেষ স্প্রে আমরা কি কি করব, কোন কোন উপাদান কি কি দেব, তাই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার চাল যেটি হবে সেটা হবে ঘনত্বযুক্ত এবং ওজনদার। তাই আপনারা শেষ স্প্রেটা অবশ্যই করবেন। কৃষক বন্ধু, আজকের ভিডিওতে 3 থেকে 4 রকম বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এই সময় যে উপাদানগুলি আমাদের প্রয়োজন, সেই সমস্ত উপাদানের উপর আমরা আজকে আলোচনা করব। সেগুলো কি কি? এক হলো আমাদেরকে খাদ্য দিতে হবে গাছকে, এই সময় কি কি খাদ্য আমরা দিতে পারবো গাছকে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তারপর একটি কীটনাশকের কথা আলোচনা করব। এই শেষ মুহূর্তে আমরা কি কি কীটনাশকগুলো ব্যবহার করতে পারি। আর একটি আলোচনা করব ভিটামিন, অর্থাৎ এই পর্যায়ে, অর্থাৎ শেষ পর্যায়ে, ঠিক আছে, আমরা কোন কোন ভিটামিনগুলো ব্যবহার করতে পারি যাতে দানা হবে পুষ্ট এবং ধানের শেষ চালটাও যেন পুষ্ট হয়, সেই বিষয়ে ভিটামিনটা সেই হিসাবে আমাদের দিতে হবে। এবং আরেকটি ফাঙ্গিসাইড। তো ফাঙ্গিসাইড কথা বলতে গিয়ে আমি বলি, যে সমস্ত কৃষক বন্ধু আগে আপনারা অলরেডি ফাঙ্গিসাইড ব্যবহার করেছেন, সেক্ষেত্রে আপনারা গাছের কন্ডিশন দেখে আপনারা অবশ্যই ফাঙ্গিসাইডটা ব্যবহার করতে পারেন। এগ্রো বন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। যে সমস্ত কৃষক বন্ধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যে সমস্ত কৃষক বন্ধু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। নিত্য নতুন কৃষি রিলেটিভ সমস্ত রকমের ভিডিও, A to Z চাষবাস সম্পর্কে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন, এবং নতুন অভিজ্ঞতা আপনারা শেয়ার করুন। কৃষক বন্ধু, এই যেখানে মাথা অলরেডি ঝুঁকি দিয়েছে, ঠিক আছে, এই সময় আপনারা শেষ স্প্রে, আমরা যেটাকে বলবো সেই শেষ স্প্রে আপনারা করবেন। আচ্ছা, আপনারা শেষ স্প্রেটা কি দেখে বুঝবেন যখন শেষ স্প্রে করার সময়? এই যে দেখবেন, এই যে ডগের যে ধানগুলো রয়েছে, এই ধানগুলো একটু চেপে ধরলেই এই যে দুধ বেরিয়ে আসছে, হ্যাঁ, এই যে দুধ বেরিয়ে আসছে ডকের চালটা, তাহলে সেই সময় আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের এই শেষ স্প্রে দেওয়ার সময়, ঠিক আছে, এই সময় আপনারা অবশ্যই শেষ স্প্রেটা করবেন। এই দেখছেন দুধ বেরিয়ে আসছে, তাহলে এই সময় আপনারা শেষ স্প্রেটা কি কি দেবেন তার ফুল ডিটেলস এই ভিডিওতে থাকবে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। এবং কৃষক বন্ধু, তাহলে আপনারা বুঝতে পারলেন যে কোন সময় আমরা, কোন পর্যায়ে এসে আমরা ধান গাছের শেষ স্প্রেটা করব। ঠিক আছে, যখন অলরেডি মাথার দিকে, অর্থাৎ গোড়ার মাথার দিকে যে চালগুলো, যে ধানগুলো থেকে আমরা টিপলে দুধের আকৃতি বেরিয়ে আসবে, সেই সময় আপনাকে বুঝে নিতে হবে যে এই সময় স্প্রেটা করতে হবে, শেষ স্প্রে। তাহলে শেষ স্প্রেতে আমরা কি কি দেবো? আমরা কিছু খাদ্য কথা আপনাদেরকে জানাবো। আচ্ছা, খাদ্যর মধ্যে দেখুন, আমরা ধান গাছকে দুটো ভাবে আমরা খাদ্য গ্রহণ দেই। এক হলো গোড়াতে, অর্থাৎ অনুখাদ্য বা সার হিসেবে আমরা ব্যবহার করি একটা খাদ্য। আর একটা হলো স্প্রের মাধ্যমেও কিন্তু আমরা গাছকে এই সময় খাদ্য দিতে পারি। সেক্ষেত্রে গাছের বৃদ্ধি কোনো রকম হবে না, কিন্তু গাছ তার ঠিকঠাক মতো পজিশন মতো এই খাদ্য খাবারটি গ্রহণ করবে। তাহলে এই যে সময়, যে খাদ্যটি আমরা দেব, সেটা অবশ্যই স্প্রের মাধ্যমে। তাহলে দেখুন, এই 1 সপ্তাহ আগে অলরেডি গাছ তার পরাগায়ন কমপ্লিটটা হয়েছে, ঠিক আছে। এই যে পরাগায়নের সময় অত্যাধিক কিন্তু গাছের এনার্জি বলুন, ক্ষমতা বলুন, এটা কিন্তু অত লস হয়, ঠিক আছে। তাহলে
যদি এদের এনার্জি বা তোমার এনার্জিটা লস হয়ে যায়, সেক্ষেত্রে এই যে আপনারা যদি এখন না খাবার একটা ব্যবহার করেন, সেক্ষেত্রে ধানের যে শেষের যে ধানগুলো থাকে বা গোড়ার দিকে যে ধানগুলো থাকে, সেগুলো কিন্তু অনেকটা চাল পায় না, অনেকটা ফাঁপা রয়ে যায়, পুষ্ট হয় না, আগড়াতে পরিণত হয়। তাই আপনাদেরকে শেষ স্প্রেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তা অবশ্যই এই যে যে উপাদানটা বলবো খাদ্যের জন্য, সেই উপাদানটা আপনারা অবশ্যই ব্যবহার করুন। তাহলে এই যে সময়, এই সময় আমাদেরকে যে খাদ্যটি দিতে হবে সেটা হলো ০০৫০। অর্থাৎ আমরা ০০৫০ ওই এনপিকে ০০৫০ মানে নাইট্রোজেন ০, ফসফরাস ০ আর পটাশ রয়েছে ৫০%। ঠিক আছে? 50% পটাশ যে সমস্ত প্রোডাক্ট গুলোতে থাকে, সেই জিনিসটি আমরা বা সেই মেডিসিনটা আমরা এই সময় ব্যবহার করব। ঠিক আছে? এবং ওটা বাদ দিয়েও আমরা যদি শুধুমাত্র লিকুইড পটাশ বা ডাস্ট পটাশ যেটাকে আমরা বলি, বাজারে অনেক রকম রয়েছে, আপনারা সেক্ষেত্রে সেটাকেও ব্যবহার করতে পারেন। একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এরিজ এগ্রো লিমিটেডের একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা এটা দেখবেন। এই প্রোডাক্টটাও আপনারা দিতে পারেন। আর নচেৎ আমরা ০০৫০ যে রয়েছে বা শুধু যে পটাশ রয়েছে, লিকুইড হোক ডাস্ট হোক, আপনারা এই অবস্থায় অবশ্যই পটাশটা ব্যবহার করবেন। কারণ পটাশে অনেক গুণাগুণ রয়েছে। এই সময় গাছকে বেশি বাড়তে দেবে না, গাছের রোগ প্রতিরোধের হাত থেকে ধান গাছকে বাঁচাবে। ঠিক আছে? এবং শেষের যে ধানটা থাকবে আপনার, সেই ধানটাকেও পুষ্টি করবে। তাই অবশ্যই খাদ্যের জন্য আপনারা অবশ্যই ০০৫০ আপনারা অবশ্যই ব্যবহার করবেন। বুঝা গেল? এই হচ্ছে খাদ্য। আচ্ছা, আরেকটি খাদ্যর কথা বলবো। খাদ্য তালিকা বলা যায় এবং সেক্ষেত্রে আমরা এটাকেও মাইক্রো নিউট্রিশন হিসাবেও আমরা বলতে পারি। দেখুন, আমরা বোরন সবাই চিনি, কিন্তু আমরা কিন্তু বোরনের ঠিকঠাক ব্যবহার বা কাজ জানি না। বোরন যদি আমরা এই ধানের জীবন দশায় ২ টি বার অন্তত ব্যবহার করবি। এক, যখন ঠিক কাঁচথোড় অবস্থায় তখন একবার স্প্রে, আর যখন ধান সফল হয়ে যাবে, অর্থাৎ এই যে সময় শেষ স্প্রে, শেষ স্প্রেতে আমাদেরকে অবশ্যই বোরন একবার ব্যবহার করতে হবে। 20% বোরন, কিন্তু খুব রেট বেশি না, খুব অল্প দামের মধ্যে খুব কার্যকারী একটি উপাদান এই বোরন। তাই অবশ্যই ০০৫০ এর সাথে আপনারা বোরন প্রত্যেক ড্রামে আপনারা ২০ থেকে ৩০ গ্রাম হারে আপনারা এই বোরনটা ব্যবহার করবেন। আপনারা দেখে নিন স্ক্রিনে, আমি বোরনটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি বোরন আপনারা ব্যবহার করবেন। তাহলে খাদ্যের মধ্যে গেল ০০৫০ এবং তার সাথে বোরন। এই হলো আমাদের খাদ্যের তালিকায় রইল। কৃষক বন্ধু, যেহেতু আমাদের ধানের এটা শেষ স্প্রে, তাই আমাদেরকে ভিটামিন যেটা আমরা ব্যবহার করব, সেটা কিন্তু খুব ভালো মানের ভিটামিন ব্যবহার করতে হবে। কারণ অলরেডি ধান এই দিনাকত আগে পরাগায়ন কমপ্লিট হয়েছে। এই সময় কিন্তু এই পরাগায়ন হয় প্রচুর এনার্জি গাছের লস হয়। তাহলে এবং এই সময় যেটা মূল প্রয়োজন সেটা হলো প্রোটিন আর ক্যালসিয়াম এবং আরো কিছু উপাদান এই সময় আমাদের প্রয়োজন হয় ধানটাকে পুষ্ট করার জন্য। তাহলে এমন একটি ভিটামিন ব্যবহার করব যেটার মধ্যে ম্যাক্সিমাম ৫৫ থেকে ৬০ রকম মাইক্রো নিউট্রিশন এবং ভিটামিন সব মিলিয়ে ৬০ রকমের আমরা উপাদান পেয়ে যাই একটি মাত্র ভিটামিন। আপনারা সবাই চেনেন, কিন্তু কেউ ব্যবহার এটা ঠিকঠাক আপনারা করতে পারেন না। তাই আজকে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, এই যে ভিটামিনটা আপনারা এটা ব্যবহার করুন। রেট কিন্তু খুব একটা বেশি না। ১ লিটারের দাম সর্বোচ্চ ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে পড়বে। কাজ কিন্তু দুর্দান্ত। আমি আগেও ব্যবহার করে দেখেছি এবং আপনাদেরকেও আজকে বলতেছি, আপনারা অবশ্যই এই ভিটামিনটা ব্যবহার করুন। ৬০ রকম আপনারা টোটাল ফর্মুলা রয়েছে এর মধ্যে। এটাকে ব্যবহার করতে পারেন। দুর্দান্ত শেষের সময়, অর্থাৎ শেষ বেলায় ভালো একটা ভিটামিন। এই দেখুন, পিআই কোম্পানির বায়োভিটা এক্স। ঠিক আছে? এটা কিন্তু খুব দুর্দান্ত একটি ভিটামিন। আপনারা এই সময় শেষ
বেলায় এসে আপনারা এটা ব্যবহার করতে পারেন। 60 রকম মাইক্রো নিউট্রিশন দিয়ে এটা তৈরি রয়েছে। তাহলে অনায়াসে এটা আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও যে সমস্ত কৃষক বন্ধু এই বায়োভিটা এক্স পাওয়া যাবে না বা দিতে পারবেন না, সেক্ষেত্রে আরেকটা ভিটামিন বলে দিচ্ছি, করমন্ডল কোম্পানির খুব সস্তা, করমন্ডল কোম্পানির ফ্যান্টাক প্লাস। ঠিক আছে, করমন্ডল কোম্পানির ফ্যান্টাক প্লাস আপনারা এটাও শেষ বেলায় ব্যবহার করতে পারেন। এর মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এটা ধানটাকে মোটা করবে, পুষ্টি করবে। ঠিক আছে, এই ভিটামিনটা আপনারাও ব্যবহার করতে পারেন ফ্যান্টাক প্লাস করমন্ডল কোম্পানির। এরপর যে তৃতীয় যে উপাদানটা সেটা হলো কীটনাশক। তাহলে এই শেষের স্প্রের জন্য আমরা কি কীটনাশকটি ব্যবহার করব? দেখুন, শেষের সময় আমরা কীটনাশকটি ব্যবহার করব শুধুমাত্র শোষক পোকার জন্য। তাহলে শোষক পোকা, জাব পোকা, উড়া পোকা এবং ভামা পোকা, এই যে 3-4 রকমের পোকা, এই 3-4 রকমের পোকাকে কিন্তু আমাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে, না হলে কিন্তু আপনার ফলন কিন্তু অনেকাংশে কমে যাবে। এই আগের সপ্তাহে অলরেডি বৃষ্টি হয়েছে, তাতে আমি দেখলাম প্রত্যেকটা জমিনে এখনো জল অলরেডি রয়েছে। অবশ্যই আপনাদের পাশেও রয়েছে জল, দেখবেন গোড়াতে গোড়াতে জল রয়েছে বা কোথাও কোথাও 2-4 ইঞ্চি পর্যন্ত জল রয়েছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই শোষকের ওষুধ দিয়ে রাখবেন, কারণ যদি শোষক লেগে যায় সেক্ষেত্রে আপনার ফলনকে অনেকাংশে কমিয়ে দেবে। তাহলে শোষকের ওষুধ আমরা কি ব্যবহার করব? কারণ দেখুন, এখনো যে প্রাকৃতিক দুর্যোগ অলরেডি একটা যে সপ্তাহে দিয়েছে, সেটার জন্য এতদিন অর্থাৎ জল রয়ে গেছে। আরো হয়তো ধানটা যে কাটতে আমাদের 20-25 দিন বা 1 মাস সময় লাগবে। সেক্ষেত্রে যদি আবার প্রাকৃতিক দুর্যোগ দিয়েই দেয়, সেক্ষেত্রে আমাদের করার কিছু নেই। তাই শোষকের ওষুধ একটা ভালো মানের ব্যবহার করতে হবে। এবং কিছু কিছু এলাকায় ধান গাছকে ঝড়ের জন্য পড়ে গেছে, অর্থাৎ সেক্ষেত্রে অবশ্যই শোষক আগে লাগবে। তাই আপনারা আগের থেকে সচেতন হয়ে শোষকের বীজটা ভালো মানের আপনারা একবার ব্যবহার করে রাখুন, যেটা কম করে অন্তত 1 মাস যায়, 1 মাস মেয়াদ হয়, সেরকম দেখে একটা শোষকের ওষুধ আপনারা ব্যবহার করুন। আমি গোটা থেকে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। অলরেডি 25 দিন থেকে 1 মাস এদের মেয়াদ রয়েছে। আমি শুধু টেকনিকটা বলে দেবো, আপনারা এই টেকনিক দেখে একটু ভালো কোম্পানির, ভালো ব্র্যান্ড দেখে আপনারা এটা ব্যবহার করতে পারেন। প্রথমে বলবো পাইমেট্রোজেন, অর্থাৎ পাইমেট্রোজেন 50% WG, এর যে টেকনিকটা রয়েছে, এই টেকনিকে আপনারা অনেক পেয়ে যাবেন। এক হলো সিনজিন্টা কোম্পানির চেস রয়েছে, আচ্ছা করমন্ডল কোম্পানির তোমার অস্ত্র রয়েছে। আপনারা এই দুটো পেয়ে যাবেন অলরেডি, বা অন্য যদি কোম্পানিও হয় এই টেকনিক আপনারা ব্যবহার করতে পারেন। প্লেন ডাইনোটোফুরন, সেক্ষেত্রেও আপনারা পেয়ে যাবেন টোকন বলে, এবং অন্যান্য কোম্পানিরও আপনারা পেয়ে যাবেন ডাইনোটোফুরন টেকনিক্যালের যে কোনো বিষ আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে দুটো বললাম, দুটো টেকনিক। আচ্ছা, আরেকটি রয়েছে ডাইনোটোফুরন প্লাস পাইমেট্রোজেন। ডাইনোটোফুরন রয়েছে 50%, 15%, আর পাইমেট্রোজেন রয়েছে 45%। আপনারা এটাও ব্যবহার করতে পারেন। বিভিন্ন কোম্পানি রয়েছে, আমি কোন কোম্পানির কথা বলছি, আপনার যেটা সুবিধা, যেটা ভালো, সেই কোম্পানি দেখে আপনারা ব্যবহার করুন। অবশ্যই শোষকটা আপনাকে তাড়াতেই হবে, কারণ আরো যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, সেক্ষেত্রে ধান গাছ যদি পড়ে যায়, সেক্ষেত্রে শোষক অবশ্যই লাগবে। এবং যদি এরকম জল থাকে, মাটির স্যাঁতসেঁতে ভাব থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে গুমোট ভাব থাকে, সেক্ষেত্রে অবশ্যই শোষক অনিবার্য। টাইফ্লু, মোজা, পাইরিন যে টেকনিক, এই টেকনিকে অনেক ওষুধ রয়েছে। পেক্সালন, আমি একটা নাম বলে দিলাম, পেক্সালন নামে একটি বিষ রয়েছে বা কীটনাশক রয়েছে শোষকের জন্য। এই টেকনিকটাও বা এই কম্পোজিশনটাও আপনারা ব্যবহার করতে পারেন শোষকের জন্য, ভালো এবং মেয়াদটা হবে দীর্ঘ। ঠিক আছে, এছাড়াও অনেক কৃষক বন্ধু আমাকে অবশ্যই কমেন্ট করেছে বা এর আগের ভিডিওতে,
যে এই সময় ধানে লেদা, কিছু কিছু সরু সরু লেদা দেখতে পাওয়া যায়, অর্থাৎ সেটাকে ধানের শীষটাকে কেটে দেওয়ার জন্য। তো এই শেষ স্প্রেতে আপনারা বাইপেনথিন গ্রুপ বা ইমামেকটিন বেনজোয়েট 1.9% ইসি টেকনিক্যালের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন এই সময়। ওই যে লেদা পোকাগুলো রয়েছে, হ্যাঁ, ধানের যে ডগাকে কেটে দিচ্ছে, এতে কিন্তু আপনাদের ফলন কিন্তু অনেকাংশে কমে যাবে। আচ্ছা, এরপর যে ফাঙ্গিসাইডের কথা বলবো, দেখুন অলরেডি কৃষক বন্ধু আপনারা অনেকবার, আশা করা যায় অনেকবার ফাঙ্গিসাইড ব্যবহার করে ফেলেছেন, ঠিক আছে? অলরেডি দু তিনবার ব্যবহার করে ফেলেছেন। যেসব কৃষক বন্ধু অলরেডি দু তিনবার ব্যবহার করেছে তাদের সেক্ষেত্রে ব্যবহার করার দরকার নেই, এবং যারা ব্যবহার করেননি তারা অবশ্যই ব্যবহার করবেন। এবং কোনো কৃষক বন্ধু জমিন পরিদর্শন যান, জমিনে গিয়ে দেখে আসুন গাছের কন্ডিশন কি। গাছের কন্ডিশনের উপর, যদি গাছের কন্ডিশন খারাপ থাকে, মনে হয় যে ফাঙ্গিসাইড লেগেছে বা লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারুন। হালকা ফুলকা, অর্থাৎ হালকা ডোজের, কোনোরকম কোনো ভারী দেওয়ার দরকার নেই, ঠিক আছে? হালকা মাঝারি ফাঙ্গিসাইড আপনারা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এই মূল আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করা যায় সমস্ত কৃষক বন্ধুর এই যে পুরো ডিটেলসে এই ভিডিওটা আপনারা বুঝতে পারলেন। যদি কোনো কৃষক বন্ধু যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন, আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ধরনের চাষের গুরুত্বপূর্ণ টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের কাছে। আজ এই পর্যন্তই।